সো পরের প্রশ্নে চলে যায়। আমাদের পরের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, আমরা এখন আমাদের যে 2020 এবং 2021 শিক্ষাবর্ষের প্রশ্ন শেষ করে ফেলছি। এখন আমরা পড়বো হচ্ছে 2019 এবং 2020 শিক্ষাবর্ষের প্রশ্ন। তো 2019 এবং 2020 শিক্ষাবর্ষে যে প্রশ্নটা প্রথম আসছিল সেটা হচ্ছে, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত আছে তার রচয়িতা কে? সেটা হবে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কাজী নজরুল হচ্ছে আমাদের রণসঙ্গীতের রচয়িতা। তো আমি আমাদের জাতীয় যে সঙ্গীতটা আছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতান কাব্যগ্রন্থের অন্তর্গত, এবং এটা রচনা করা হয়েছিল বেসিক্যালি হচ্ছে বঙ্গভঙ্গের সময়। বঙ্গভঙ্গকে সমর্থন না জানানোর কারণেই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এটা তৈরি করছিল। এটা কোন সুরে রচিত? বাউল সুরে। এবং এখানে এই যে আমাদের যে জাতীয় সঙ্গীত, এখানে যেটা বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে আমাদের প্রকৃতির বর্ণনা করা হয়েছে। প্রকৃতির বর্ণনা করা হয়েছে জাতীয় সঙ্গীতে, এটা মনে রাখতে হবে। প্রকৃতির বর্ণনা করা হয়েছে জাতীয় সঙ্গীতে। সো এটা রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? নিতুন কুন্ডু, জয়নাল আবেদিন, কামরুল হাসান, হামিদুর রহমান। তো জয়নুল আবেদিন এবং হামরুল হাসান এই দুজন কিন্তু আসলে স্থপতি না। তারা কি? তারা ছিল হচ্ছে চিত্রশিল্পী। যেমন আমাদের জাতীয় যে মনোগ্রাম আছে, মানে লোগো আছে, জাতীয় প্রতীক আছে, জাতীয় পতাকা এবং হচ্ছে জাতীয় প্রতীক, দুইটারই আছে ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। প্রতীক দুইটারই ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। আর জয়নুল আবেদিন এই ব্যক্তিটা আছে, আমরা তো সবাই জানি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করছে সোনারগাঁয়ে। এছাড়া তার আরো কীর্তির মধ্যে আছে হচ্ছে ষাঁড়ের একটা আছে, দুর্ভিক্ষ 1943 একটা ছবি আছে। সো জয়নুল আবেদিন আবার কামরুল হাসান আছে 3 কন্যা, এটা বেশি আসে, 3 কন্যা আছে কামরুল হাসানের একটা চিত্রকর্ম। জয়নুল আবেদিন সেই আমাদের যে সংবিধান আছে তার যে ডিজাইন, সেই ডিজাইনটা কিন্তু তার তত্ত্বাবধানে হয়েছিল। তো কেন্দ্রীয় শহীদ মিনারটা মূলত বেসিক্যালি প্রথম তো তৈরি করা হয়েছিল মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা করছিল, কিন্তু পুলিশ কিন্তু সেটা আবার ভেঙে ফেলে। এই ভেঙে ফেলার পরে 1957 সালে কেন্দ্রীয় শহীদ মিনার তৈরি করা আবার শুরু হয়, এবং এখানে মূলত তৈরি করছিলেন হচ্ছে হামিদুর রহমান। তৈরি করছিলেন কে? শিল্পী ছিলেন হচ্ছে হামিদুর রহমান। তাকে সহযোগিতা করছিল হচ্ছে নবের আহমেদ। এবং এই শহীদ মিনারটা কিন্তু বর্তমান যে শহীদ মিনার, এটাও কিন্তু পরে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা ভেঙে ফেলে, কিন্তু পরে আবার সেই প্রতিকৃতিটাই বজায় রাখা হয়েছে, যার কারণে আসলে হামিদুর রহমানকেই ধরা হয়। তাহলে সঠিক উত্তর আসবে কোনটা? ঘ, হামিদুর রহমান। এবার 3 নম্বরে যাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ন্যূনতম বয়স কত? অর্থাৎ আমি চাইলেই রাষ্ট্রপতি হতে পারবো না। আমি যদি কই আমি রাষ্ট্রপতি হব, আমি হইতে পারবো না। কারণ হচ্ছে কি, আমার বয়স হয় নাই। আমার বয়স এখন যা, তাতে রাষ্ট্রপতি হওয়ার মতো অ্যাবিলিটি আমার নাই। তো বাংলাদেশে নির্বাচন করার জন্য নির্বাচন করার বয়সই ন্যূনতম বয়স হচ্ছে, নির্বাচনে যদি করতে চান তাহলে ন্যূনতম বয়স হচ্ছে 25 বছর। সেটা প্রধানমন্ত্রী অথবা সংসদ সদস্য অথবা গ্রামের মেম্বার অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যাই হইতে চান না কেন, আপনার 25 বছর বয়স লাগবে। তারপরে হচ্ছে রাষ্ট্রপতি হচ্ছে একটা রাষ্ট্রের প্রধান, সে তো অনেক উপরে। তো রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 35 বছর, মনে রাখবেন। রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত? 35 বছর। নির্বাচন করার ন্যূনতম বয়স 25 বছর, রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স 35 বছর। তাহলে সঠিক উত্তর আসবে হচ্ছে ঘ, 35 বছর। ওকে। আর আছে আমাদের রাষ্ট্র যে নাগরিক হওয়ার মানে ভোটাধিকার পাওয়ার হচ্ছে ন্যূনতম বয়স হচ্ছে, নাগরিক হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর। কারোর বয়স যদি 18 বছর হয় তাহলে সে নাগরিক হওয়ার যোগ্যতা অর্জন করবে। আমরা এখন নাগরিক হতে পারছি, কিন্তু আমরা কিন্তু এখনো নির্বাচনে যাওয়ার, রাষ্ট্রপতি হওয়ার এখানে কিন্তু যাইতে পারি নাই। ইচ্ছা আছে ভবিষ্যতে সংসদ সদস্য হব। সো পরের প্রশ্নে চলে যাই। 4 নম্বর যে প্রশ্ন আছে সেটা হচ্ছে, মাথাপিছু আয়ের দিক থেকে বাংলাদেশ কি ধরনের দেশ? তো বাংলাদেশ কিন্তু বর্তমানে হচ্ছে মধ্যম আয়ের দেশ, নিম্ন মধ্যম আয়ের দেশ। কারণ মধ্যম আয়কে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নিম্ন মধ্যম আয়, আর একটা হচ্ছে মধ্যম আয়, আর একটা হচ্ছে মানে উচ্চ মধ্যম আয়, যাদের ইনকামটা হচ্ছে একেবারে উচ্চ লেভেলের থেকে একটু কম, বাট একটা লেভেলের মধ্যে আছে, মানে উপরের দিকে থাকে, তারা হচ্ছে উচ্চ মধ্যম আয়। যেমন আছে ইরান হচ্ছে উচ্চ মধ্যম আয়ের দেশ। তো বাংলাদেশ হচ্ছে একেবারে অনুন্নত ছিল, বা একেবারে বলা যায় যে নিম্ন আয়ের দেশ ছিল। সেখান থেকে বাংলাদেশ 2014 সালে 2015 সালে জাতিসংঘের যে বিশ্ব ব্যাংক আছে, বিশ্ব ব্যাংক সাধারণত এই স্বীকৃতিগুলো দিয়ে থাকে। বিশ্ব ব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় যা, সেটাতে বাংলাদেশ বর্তমানে নিম্ন মধ্যম আয়ের
দেশ। আর দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশ 2030 সালের ভিতরে বাংলাদেশ হচ্ছে 2041 সালে উন্নত দেশে অবতীর্ণ হতে চায়, 2030 সালে হচ্ছে উচ্চ মধ্যমায়ের দেশ হতে চাই। এটা হচ্ছে বাংলাদেশের কিছু সাস্টেইনেবল গোল মানে আছে রেডি করছে, যেমন ডেল্টা পরিকল্পনা, এটা করছে কত সাল পর্যন্ত, এটা করছে 2021 সাল, 2021 সাল না 2100 সাল পর্যন্ত, 2100 সাল পর্যন্ত এইটা তৈরি করছে। ওকে, সো তাহলে সঠিক উত্তর আসবে কোনটা, কোয়া, নিম্ন মধ্যমায়ের দেশ। এরপর বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত, বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রটা কোথায় অবস্থিত? বাংলাদেশে আসলে পানি বিদ্যুৎ কেন্দ্র আছে একটাই, যেটা শুধুমাত্র কর্ণফুলী নদীর তীরে বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে, এটা অবস্থিত হচ্ছে কাপ্তাইতে। এটা একমাত্রই পানি বিদ্যুৎ কেন্দ্র, আর কোনো পানি বিদ্যুৎ কেন্দ্র আর তৈরি করা সম্ভব হয়নি। মুজিবনগর কোন জেলায় অবস্থিত? মুজিবনগর এই যে পজিশনটা যদি বলি, আগের নাম ছিল হচ্ছে বৈদ্যনাথ তলা, বৈদ্যনাথ তলা। এই বৈদ্যনাথ তলাটা হচ্ছে মেহেরপুর জেলাতে অবস্থিত। বাংলাদেশের দ্বিতীয় সব থেকে ছোট জেলার নাম হচ্ছে মেহেরপুর, প্রথম জেলাটা হচ্ছে নারায়ণগঞ্জ, সবচেয়ে ছোট জেলা আয়তনের দিক থেকে নারায়ণগঞ্জ, দ্বিতীয় হচ্ছে মেহেরপুর। তো দেখা যায় কি বৈদ্যনাথ তলা এটা হচ্ছে মেহেরপুরে অবস্থিত, যেহেতু বৈদ্যনাথ তলারই একটা বর্তমান নাম হচ্ছে মুজিবনগর, সো এই জন্য বলা যায় মুজিবনগর এটা অবস্থিত হচ্ছে মেহেরপুর জেলায়, অর্থাৎ ক নাম্বার হবে হচ্ছে সঠিক উত্তর। তাহলে 6 এর সঠিক উত্তর কোনটা, ক, সুন্দর করে মনে রাখতে হবে। ওকে, সো পরের প্রশ্নে চলে যায়। পরের যে প্রশ্নটা আছে, বাংলাদেশের মানে কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য মোট ভূমির কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন? তো একটা দেশের যদি সম্পদ যা থাকবে তার কত পার্সেন্ট আছে, যে ভূমি আছে তার কত পার্সেন্ট বন থাকতে হবে? এটা হচ্ছে 25%, 25 মনে রাখতে হবে, খ 25%। এখন বাংলাদেশে কিন্তু আসলে 25% নাই, বাংলাদেশে এখন আছে হচ্ছে 16.73%, এরকম আছে 16.73%, যেটা কিন্তু খুবই কম। বাংলাদেশে মোট 6টা জেলা আছে, যে জেলাগুলোতে আসলে বনের পরিমাণটা বেশি, যেমন সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, এই অঞ্চলগুলোতে কিন্তু বনের পরিমাণটা অনেক বেশি, বা পার্বত্য জেলাগুলোতে। বাট সব থেকে কম পাওয়া যায় বন, সব থেকে কম বন আছে রাজশাহীতে, রাজশাহীতে সব থেকে কম আছে। অপরদিকে রাজশাহীকে কিন্তু বলা হয় গ্রিন সিটি, গ্রিন সিটি, কিন্তু এই রাজশাহীতেই আছে সব থেকে বন কম, এটা মনে রাখতে হবে। তাহলে কত পার্সেন্ট, 25%। এরপর চলে যাই, বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় কত তারিখে? সো এইখানে যে তারিখগুলো আছে আমরা একটু দেখি কি কি তারিখ আছে। সর্বপ্রথম আছে 21শে ফেব্রুয়ারি, এটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এরপর আছে 3 নভেম্বর, 3 নভেম্বরকে বলা হয়েছে জেল হত্যা দিবস। 26 মার্চ হচ্ছে স্বাধীনতা দিবস। আর লাস্টে যেটা আছে 14 ডিসেম্বর, 14 ডিসেম্বর এই দিনটাতে হচ্ছে পাকিস্তানি হানাদার বাহিনী বা পাকিস্তানের দোসররা আমাদের যে বুদ্ধিজীবী আছে তাদেরকে হত্যা করছিলেন, এই জন্য 14 ডিসেম্বরকে হচ্ছে বুদ্ধিজীবী দিবস বলা হয়, শহীদ বুদ্ধিজীবী দিবস বলা হয়। তাহলে সঠিক উত্তর আসবে কোনটা, খ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। বাকি দিবসগুলো কিন্তু পড়তে হবে, কারণ খালি শুধুমাত্র শহীদ বুদ্ধিজীবী দিবস শুধু না, অন্য একটা কিন্তু দিয়ে দিতে পারে, সো এটা মনে রাখতে হবে। এবার চলে যাই, বাংলাদেশের সরকারি নারী চাকরিজীবীদের মাতৃকালীন ছুটি কত মাস বা কত দিন পর্যন্ত সে আসলে ছুটি কাটাইতে পারবে? তো বাংলাদেশে আগে কিন্তু আসলে এটা প্রচলিত ছিল না যে একজন প্রেগনেন্ট মহিলা সরকারি কর্মচারী তার অফিস করতে হবে, তার প্রেগন্যান্সির কারণে সে আসলে ছুটি পাবে না। বাট বর্তমানে বাংলাদেশ সরকার কিন্তু একটা খুব যুগান্তকারী সিদ্ধান্ত নিচ্ছে যে সরকারি চাকরি যে করবে তাকে একটা সময় পর্যন্ত মানে মাতৃকালীন ছুটি দিবে, সেটা হচ্ছে 6 মাস, 6 মাস হচ্ছে তাকে ছুটি দেওয়া হয়। সরকারি চাকরি করলেও সে বেতন পাবে, সবকিছু পাবে, কিন্তু তার আর অফিসে এসে কাজ করা লাগবে না, কারণ সে বাচ্চা মা হয়েছে। তাহলে কয় মাস হবে, 6 মাস। সো পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন যেটা আছে, রোহিঙ্গাদের কক্সবাজার হতে বাংলাদেশের অন্য কোথায় স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে? রোহিঙ্গারা আগে সব হচ্ছে কক্সবাজার এসে থাকতো, বাট কক্সবাজারে যে উখিয়া থেকে সাধারণত হচ্ছে রোহিঙ্গাদেরকে নোয়াখালীর ভাষাঞ্চর নোয়াখালীতে অবস্থিত এইখানে স্থানান্তর করা হয়েছে, নোয়াখালী এর ভাষাঞ্চরে স্থানান্তর করা হয়েছে। সো এটা মনে রাখতে হবে, নোয়াখালীর ভাষাঞ্চরে রোহিঙ্গাদের স্থায়ী থাকার ব্যবস্থা করা হচ্ছে। এরপর 21শে ফেব্রুয়ারি বাংলা সালের কত তারিখ ছিল, অর্থাৎ বাংলা যে সালটা আছে সেটার সাথে কত তারিখ?
তো আমরা 25শে বৈশাখ আছে রবীন্দ্রনাথের জন্মদিন। তো 1 ফাল্গুন তো আসলে পহেলা ফাল্গুন, আর 10 শ্রাবণ এইগুলা না। আমাদের যেটা হয় যে চিন্তা করতে হবে যে আসলে ফেব্রুয়ারি মাসটার সময় বাংলা আসলে কোন মাসটা চলে। তো দেখবেন যে ওই সময় আসলে কি শীতকাল, কি পৌষ আর মাঘ, এটা হচ্ছে শীত। পৌষ মাঘ এটা হচ্ছে সুন্দর করে শীতকাল। তো মাঘে কিন্তু শীত বেশি হয়, পৌষ এবং মাঘে শীত বেশি হয়। যেহেতু মাঘে শীত বেশি হয়, বাংলাদেশের সব থেকে শীতল মাস ধরাই কাকে? জানুয়ারিতে। তো জানুয়ারির পরে কোনটা আসে? তাহলে পৌষ মাঘের পরে আসতেছে ফাল্গুন। তাহলে বাংলাদেশে ফাল্গুন, যেহেতু ফাল্গুন আসতেছে, সো বলা যায় যে ফাল্গুন মাসটা আসবে। তাহলে এই দুইটা তো বাদ হয়ে গেল, আগেই বাদ। তাহলে উত্তরটা আসবে হচ্ছে ক, 8 ফাল্গুন। ক, 8 ফাল্গুন, সুন্দর করে মনে রাখতে হবে। দেন পরে চলে যায় 12 নম্বর প্রশ্নে। সম্প্রতি কোন স্যাটেলাইটের মাধ্যমে দেশীয় টেলিভিশন চ্যানেলের বাণিজ্যিক সম্প্রচার শুরু হয়েছে? একটা স্যাটেলাইট, বাংলাদেশ কিন্তু এখন স্যাটেলাইট সমৃদ্ধ দেশ। বাংলাদেশ 57তম স্যাটেলাইট সমৃদ্ধ দেশ, মনে রাখতে হবে। বাংলাদেশ 57তম স্যাটেলাইট সমৃদ্ধ দেশ। বাংলাদেশ হচ্ছে 57তম স্যাটেলাইট সমৃদ্ধ দেশ। বাংলাদেশ যে স্যাটেলাইটটা উৎক্ষেপণ করছে সেটা হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। এই বঙ্গবন্ধু স্যাটেলাইট 1টা হচ্ছে বাংলাদেশ উৎক্ষেপণ করছে। এই স্যাটেলাইট উৎক্ষেপণের ফলে বাংলাদেশ বিশ্বের স্যাটেলাইট সমৃদ্ধ দেশে প্রবেশ করছে। তাই সঠিক উত্তরটা হবে কি? বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। ওকে, সো পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের যে প্রশ্নটা আছে 13 নম্বর প্রশ্ন, জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন পালিত হয়। বঙ্গবন্ধুর যে জন্মদিন সেটা কবে? 17 মার্চ। তো 17 মার্চ কি হিসেবে পালন করা হয়? জাতীয় শিশু দিবস। তো এই জন্য তাহলে সঠিক উত্তরটা আসবে কি? জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়। আন্তর্জাতিক দিবস না কিন্তু, এটা কিন্তু জাতীয় দিবস, মানে শুধুমাত্র বাংলাদেশে পালন করা হয়, বাইরের দেশে কিন্তু না। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে ঘ, শিশু দিবস। দেন তারপরে প্রশ্নে, কত জনগোষ্ঠীর জন্য একটি কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠিত হয়েছে? বাংলাদেশের যে হিউজ পরিমাণ জনগণ, এর মধ্যে কত জনের জন্য একটা করে কমিউনিটি ক্লিনিক আছে? তো সাধারণত হচ্ছে দেখা যায় যে প্রতি 15,000 জনের জন্য একটা কমিউনিটি ক্লিনিক আছে। তো বাংলাদেশ, পরের প্রশ্নে চলে যায়, বাংলাদেশে প্রথম অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়েছে? আমাদের যে অস্থায়ী সরকার গঠিত হয়েছিল, এটা কিন্তু আসলে যখন যুদ্ধ বেঁধে যায় তখন তো আসলে আমাদের এখানে থাকা সম্ভবপর ছিল না ওইভাবে। তো আমাদের যে অস্থায়ী সরকার ছিল, এটা গঠন করা হয় বেসিক্যালি হচ্ছে কলকাতাতে গঠন করা হয়েছিল, কারণ আমাদের যে নেতারা ছিল তারা কলকাতায় চলে যায়। আর শপথ বাক্যটা পাঠ করছিল হচ্ছে মেহেরপুরে, ঢাকাতে না। আমি বারবার বলতেছি, অস্থায়ী সরকার গঠন করা হয় কলকাতায়, আর পরবর্তীকালে আমার নেতারা যে শপথ বাক্য পাঠ করছিল সেটা করছিল মেহেরপুরে। তো পরের প্রশ্নে চলে যাচ্ছি, 16 নম্বর প্রশ্নে। বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? তো বাংলাদেশে কিন্তু সব থেকে জনপ্রিয় খেলা হচ্ছে বর্তমানে ক্রিকেট। তবে ক্রিকেট কিন্তু বাংলাদেশের জাতীয় খেলা না। বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে হাডুডু। হাডুডুকে অনেক কনভার্ট করে এখন বানানো হয়েছে কাবাডি। বাট হাডুডু আর কাবাডি খেলার মধ্যে কিন্তু একটা তফাৎ আছে। কিন্তু তফাৎ থাকলে হবে কি, আমাদের তো তার দরকার নেই। আমাদের আছে কাবাডি, আর আছে কাবাডি এবং হাডুডু হচ্ছে একই ধরনের হয়, সেম জিনিস। তো এই জন্য হবে কি উত্তর কোয়া, কাবাডি। এরপর 17 নম্বর, বাংলাদেশের বৃহত্তম নৃগোষ্ঠী কোনটি? বাংলাদেশে প্রায় 50 জাতির প্রায় নৃগোষ্ঠী পাওয়া যায়। এর মধ্যে সব থেকে বড় জায়গা মানে বড় নৃগোষ্ঠী কোনটি? সেটা হবে হচ্ছে চাকমা। সব থেকে বেশি আছে চাকমার বসবাস। এরপরে চলে যাচ্ছি, পরে যেটা আছে, বাংলাদেশের 1 লক্ষ শিশুর জন্ম দিতে কতজন মা মৃত্যুবরণ করে? তো বাংলাদেশে এখনো পর্যন্ত কিন্তু দেখা যায় যে মাতৃমৃত্যু এটা বিভিন্ন কারণে হতে পারে। যেমন আমি সাধারণত বলে থাকি, 35 বছরের মধ্যে সবার প্রেগনেন্ট বা সন্তান জন্মধারণ যে বিষয়গুলো আছে সেগুলো শেষ করে ফেলা উচিত। কারণ 35 বছরের পরে যদি কেউ যায় তখন কিন্তু বাচ্চা এবং মা দুইজনের কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা আছে। সো দেখা যায় কি যে নানা প্রতিবন্ধকতা, বাংলাদেশ যেহেতু হচ্ছে একটা নিম্ন মধ্যমায়ের দেশ, সবাই তো আসলে বড় লোক না, গরিব। সো সুন্দর করে খাওয়া দাওয়া বা ওইভাবে আসলে এডুকেটেডও না, যার কারণে আসলে কিভাবে যত্ন নিতে হয় এ বিষয়গুলো বোঝে না। তো যার কারণে ম্যালনিউট্রিশন, অ্যানিমিয়া, নানা কারণে কিন্তু আসলে বা চেক আপ করতে হয়। গর্ভবতীকালীন সময়ে 4 বার চেক আপ করতে হয়, এটা কিন্তু আসে পরীক্ষায়। গর্ভবতীকালীন সময়ে কতবার চেক আপ করতে হবে? চেক আপ করতে হবে কতবার? 4 বার। এই 4 বার চেক আপ অনেক সময় করে না, যার কারণে আসলে কি মারা যায়। তো এটার সংখ্যা হচ্ছে 173 জন। 173 জন, খুব সুন্দর করে মনে রাখবেন, 173 জন। সো পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের যে প্রশ্নটা আসে, অসমত্ব আত্মজীবনী কার রচিত? তো অসমত্ব আত্মজীবনী তো আমরা সবাই জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচিত। তিনি 3টা বই লিখছেন, অসমত্ব আত্মজীবনী, কারাগারের রোজনা মঞ্চা, আর হচ্ছে কি আমার দেখা নয়া চীন। সো এটা লেখাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। এবং এই যে অসমত্ব আত্মজীবনীতে 1975 সাল পর্যন্ত লেখা আছে তার জীবনী, 1955 সাল পর্যন্ত তার জীবনী
লেখা আছে, খুব সুন্দর করে লেখা আছে। সো এটার লেখককে তাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবার 20 নম্বর প্রশ্নে চলে যাই। ইউনেস্কো নিচের কোনটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে? তো ইউনেস্কোই সাধারণত বেসিক্যালি আমাদের স্বীকৃতিটা দিতে পারে। তো ইউনেস্কো আমাদের দেশের অনেকগুলা স্থাপনা আছে, যেমন সেন্ট মার্টিন আছে, ভাওয়াল আছে, শালবন আছে, সুন্দরবন আছে। এই সুন্দরবনকে আমাদেরকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে, কারণ সুন্দরবন একটা ইউনিক জিনিস। সুন্দরবনের সাধারণত আছে 62% আছে বাংলাদেশের, আর যে 38% আছে, 38%টা হচ্ছে ভারতের। এবং বাংলাদেশের 4টা উপকূলীয় জেলা আছে যেখানে সুন্দরবন অবস্থিত। সেগুলা কোনগুলা? একটা আছে খুলনা, সাতক্ষীরা, তারপর আছে বাগেরহাট, আর আছে বরগুনা। এই জেলাগুলোতে হচ্ছে সুন্দরবন রয়েছে, যেটা আছে কত পার্সেন্ট? 62%। আর ভারতে আছে কত পার্সেন্ট? 38%। খুব সুন্দর করে মনে রাখতে হবে। বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণের স্বীকৃতি দেয় কে? বলছি যে বাংলাদেশের ম্যাক্সিমাম যে হেরিটেজ ডকুমেন্টারি এইসব স্বীকৃতি দেয় কে? ইউনেস্কো। তাহলে সঠিক উত্তরটা আসবে কত? গ নাম্বার। ইউনেস্কো বাংলাদেশের যে 7 মার্চের ভাষণের স্বীকৃতি দিয়েছে। ওকে, সো পরের প্রশ্নে চলে যাই। ইউনেস্কোর পরের প্রশ্নে চলে যাই। বাংলাদেশের সীমান্তে রয়েছে কোন দুটি দেশের সীমানার সঙ্গে? তো বাংলাদেশ নামক যে দেশটা আছে সেই দেশটার ক্ষেত্রে দেখা যায় কি যে এমন দেশটার কোথাও খুঁজে পাবে না কো। এই যে দেশটা, এর চারিপাশ দিয়ে শুধু আছে ভারত, এই চারিপাশ দিয়ে রয়েছে ভারত। আর এইখানে হালকা করে একটুখানি রয়েছে মায়ানমার। এখানে রয়েছে কি? মায়ানমার। এখানে রয়েছে আছে মায়ানমার, এখানে রয়েছে মায়ানমার। আর এই পাশে যে অঞ্চলটা আছে এই সব অঞ্চল আছে বঙ্গোপসাগর। সো যেহেতু দেখা যাচ্ছে যে বাংলাদেশ আসলে দুইটা দেশের সাথে সীমান্ত রয়েছে, সো বাংলাদেশের সীমান্ত রয়েছে কার সাথে সাথে? ভারত এবং মিয়ানমার। তাহলে সঠিক উত্তর আসবে হচ্ছে ঘ, ভারত এবং মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে। এবার চলে আসিস যে শিখা চিরন্তন এবং শিখা অনির্বাণ, দুইটা নিয়ে আমাদের প্রায় গুলাই থাকে। সো আমরা এখন সেটা একটু জানবো। শিখা চিরন্তন আর শিখা অনির্বাণটা কোথায় অবস্থিত? শিখা চিরন্তন মানে যেটা আছে সারা জীবন চলতে থাকবে, ওটার আর নিবার কোনো সুযোগ নাই। আর শিখা অনির্বাণ এটা হচ্ছে আমাদের সৌর্যবীর্যের একটা প্রতীক হিসেবে দেখা হয়। সো শিখা চিরন্তন এটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত। আগে রেসকোর্স ময়দানের নাম ছিল, এখন হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান, এখানে অবস্থিত। আর শিখা অনির্বাণটা কোথায় অবস্থিত? ঢাকা সেনানিবাসে। ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণ অবস্থিত। আর শিখা চিরন্তন অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যানে। সুন্দর করে মনে রাখতে হবে। এবার 24 নম্বর প্রশ্ন। বাংলাদেশে মাতৃমৃত্যু বেশি হওয়ার সর্বাধিক কারণ কোনটি? বাংলাদেশে মা যে মারা যায় এটা সর্বাধিক কারণ কোনটি? বাল্যবিবাহ, গর্ভপাত, পুষ্টিহীনতা, রক্ত শূন্যতা। তো বাংলাদেশের গর্ভপাত হওয়ার কারণে আসলে বেশি মারা যায় না, বাল্যবিবাহ হওয়ার কারণে যে মারা যায় এমনটাও না। তো বাল্যবিবাহ হইলেও কিন্তু মারা যায়। পুষ্টিহীনতা এটাও কারণ, বাল্যবিবাহ কারণ, রক্ত শূন্যতাও কারণ, সবগুলাই কারণ। সব থেকে বেশি মারা যায় রক্ত শূন্যতার কারণে। অ্যানিমিয়া হয়, সুন্দর করে খাওয়া দাওয়া করতে পারে না। এই যে বাল্যবিবাহ, পুষ্টিহীনতা, এই সবগুলারই আছে বেসিক কারণ হচ্ছে এই রক্ত শূন্যতা। এই রক্ত শূন্যতার থেকে, ওইগুলার থেকে আসছে রক্ত শূন্যতা আসে। কারণ বাল্যবিবাহ হইলে যে মায়ের পেটটা আসলে যতটা বড় হওয়া উচিত সেই বড় হয় না। পুষ্টিহীনতা, যে খাবার তাকে খাওয়ানো উচিত বা তার যে শরীরের যে এনার্জি দরকার সেটা দিতে পারে না, যার কারণে রক্ত শূন্যতা হয়। এবং রক্ত শূন্যতার ফলে সব থেকে বেশি পরিমাণে আছে মাতৃমৃত্যু হয়ে থাকে। সো পরের প্রশ্নে চলে যাই। 25 নম্বর প্রশ্ন, সেটা হলো বাংলাদেশের জাতীয় ফল কোনটি? বাংলাদেশের জাতীয় ফল বলা লাগে না, এটা হচ্ছে কাঁঠাল। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। জাতীয় বৃক্ষ হচ্ছে আম গাছ। জাতীয় বৃক্ষ কি? আম গাছ। খুব সুন্দর করে মনে রাখতে হবে। জাতীয় ফুল হচ্ছে শাপলা। সড়ক পরিবহন আইন 2018 কার্যকর হয় কবে থেকে? সড়ক পরিবহন আইন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আইন এবং এটা কিন্তু কার্যকর হয়েছিল হচ্ছে 1 ডিসেম্বর 2019 থেকে। যেহেতু এগুলো আসলে আগে চলে গেছে, সো এটা আসলে ওইভাবে আসলে এতটা গুরুত্বপূর্ণ না। এবার সাম্প্রতিক চালু হওয়া টাকা লেনদেনের নতুন ই ওয়ালেট কোনটি? ই ওয়ালেট মানে যেটা দিয়ে আসলে মানি ট্রান্সফার করা সম্ভব, এটা হচ্ছে ই মানি। ই ওয়ালেট মানে আছে ইলেকট্রনিক মানি। তার মানে কি হবে?
ইমানি, শুধু ইমানি পড়লেই হবে। সো পরের প্রশ্নে চলে যাই, আমাদের 57 নম্বর প্রশ্ন, অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের সম্পাদক কে? তো অসমাপ্ত আত্মজীবনী এই যে গ্রন্থ, এটা সম্পাদনা করছে কে? তো সম্পাদনা বলতে লিখছে তো হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর সম্পাদনা করছে শামসুল হক বা শামসুজ্জামান খান, এই ব্যক্তিটা লিখছে। এছাড়া আছে সমর মজুমদার, ফখরুল আলম, সে আছে করছে ইংরেজিতে অনুবাদন করছে। সমর মজুমদার আছে প্রস্তুচ্ছেদ করছে, সে শেখ হাসিনা আছে নামকরণ করছে, বা ওইখানকার যে বেসিক যে কাজগুলো আছে সেগুলা করছে। তো যেহেতু আছে সম্পাদক এটা শামসুল হক, সেটা এখানে শামসুজ্জামান খান আছে, শামসুল হক নাই, সো শেখ হাসিনাই হচ্ছে বেসিক্যালি হবে, কারণ তিনি যেহেতু আসছে লেখালেখির যে বাকি যে কাজটা নামকরণ বা অন্যান্য কাজটা শেখ হাসিনা করছে, তাই সম্পাদক হবে হচ্ছে শেখ হাসিনা। সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত কোনটি? আমরা বর্তমানে সব থেকে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে থাকি হচ্ছে পোশাক খাত থেকে। পোশাক, কারণ ভাই প্রাকৃতিক গ্যাস আমাদের বাইরের দেশ থেকে উল্টা আনতে হয়। চামড়া শিল্প এখন প্রায় ধ্বংসের পথে। মৎস্য আছে যেমন চিংড়ি, চিংড়িকে বলা হচ্ছে হোয়াইট গোল্ড। সাদা সোনা, কেন এখান থেকে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আমরা ইনকাম করতে পারি, হোয়াইট গোল্ড। মুক্তিযুদ্ধে অবদানের জন্য প্রদত্ত সর্বোচ্চ খেতাব কোনটি? এটা হবে হচ্ছে বীর শ্রেষ্ঠ, এটা অলরেডি পড়ছি, সো এটা উত্তর কি হবে? বীর শ্রেষ্ঠ, সুন্দর করে মনে রাখতে হবে। ওকে, সো পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন আছে সার্কের আবহাওয়া অফিস কোথায় অবস্থিত? তো সার্কের যে 3টা অফিস, এর মধ্যে আবহাওয়া অফিসটা হচ্ছে ঢাকাতে অবস্থিত। কৃষি অফিসটা কোথায় অবস্থিত বলতে হবে, সেটা হচ্ছে শ্রীলঙ্কাতে। কৃষি অফিস এটা হচ্ছে শ্রীলঙ্কা অফিস, এটা হচ্ছে শ্রীলঙ্কাতে অবস্থিত, কলম্বো, শ্রীলঙ্কার কলম্বোতে। শ্রীলঙ্কার কলম্বো, এইখানে হচ্ছে কৃষি অফিস অবস্থিত, আর আবহাওয়া অফিসটা অবস্থিত হচ্ছে ঢাকাতে। এরপর যেটা আছে, বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? বাংলাদেশ সরকারকে রাশিয়ার সহযোগিতায় একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতেছে। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা অবস্থিত পাবনা রূপপুরে এটা অবস্থিত। এবার 2019 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে? তো সাধারণত এই বছরে নোবেল পুরস্কার পাইছিলেন হচ্ছে অভিজিৎ ব্যানার্জি, যে কিন্তু একজন বাঙালি এবং ভারতের যে পশ্চিমবঙ্গ আছে সেখানকার আসলে একজন নাগরিকও বলা যায়। এর আগে আছে 1998 সালে নোবেল পুরস্কার পাইছিল হচ্ছে অমর্ত্য সেন, তিনি নোবেল পুরস্কার পাইছিলেন 1998 সালে। আর 2019 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পাইছে অভিজিৎ ব্যানার্জি। তো পরে চলে যায় আবার 34 নম্বর প্রশ্ন, প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? তো কয়েকটা জায়গায় আছে নিয়োগ দেওয়ার ক্ষমতা আছে রাষ্ট্রপতির আছে, তার মধ্যে এই যে প্রধান বিচারপতি নিয়োগ, এই কাজটাও করতে পারেন হচ্ছে রাষ্ট্রপতি। এছাড়া তিনি নিয়োগ দিয়ে থাকেন আছে স্পিকার, তারপরে নিয়োগ দিয়ে থাকেন হচ্ছে প্রধানমন্ত্রীকেও তিনি নিয়োগ দিয়ে থাকেন। এই দায়িত্বগুলো, এই 2টা বড় বড় কাজও কিন্তু করে থাকে রাষ্ট্রপতি। যত স্পিকার সে কিন্তু সংসদের ভোটে নির্বাচিত হয়, প্রধানমন্ত্রী সেও আছে সংসদের ভোটে নির্বাচিত হয়, বাট অ্যাকচুয়ালি তাদেরকে পদ দেওয়া বা তাদের যে ডেজিগনেশন, যে ইনি আছে প্রধানমন্ত্রী, ইনি স্পিকার, এই কাজটা করে থাকেন হচ্ছে রাষ্ট্রপতি। এবার 35 নম্বর চলে যায়, মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নাম্বার সেক্টরের অধিভুক্ত ছিলেন? মুক্তিযুদ্ধের সময় যে বাংলাদেশকে 11টা সেক্টরে ভাগ করা হয়েছিল, এই 11টা সেক্টরের মধ্যে 1 নম্বর সেক্টর এটা তো ছিল চট্টগ্রাম, 2 নম্বর সেক্টরটা হচ্ছে ঢাকা, 2 নম্বর সেক্টরটা কি? ঢাকা। 4 নম্বর সেক্টর এটা ছিল হচ্ছে সিলেট অঞ্চলটা ছিল হচ্ছে 4 নম্বরের মধ্যে। তারপরে 8, 9 এটা ময়মনসিংহ ওই এলাকা নিয়েছিল। সো এইভাবে আসলে ভাগ করা ছিল। সো তাইলে কি হবে, 4 নম্বর সেক্টরটা হচ্ছে, 2 নম্বর সেক্টরটা কোথায় অবস্থিত? ঢাকাতে অবস্থিত। পরের প্রশ্নে যেটা আমাদের 19-20 শিক্ষাবর্ষ শেষ, এখন আমরা যে প্রশ্নটা পড়বো সেটা হচ্ছে 18 এবং 19 শিক্ষাবর্ষের প্রশ্নগুলো আমরা এখন একটু পড়বো। তো সেখানে আমাদের সর্বপ্রথম যে প্রশ্নটা আছে, কোনটি নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত? ইতালি, কানাডা, চীন এবং নরওয়ে, 4টা দেশ আছে, 4টা দেশের মধ্যে কোনটাকে নিশীথ সূর্যের দেশ বলে? তো নিশীথ সূর্যের দেশ হচ্ছে নরওয়ে নিশীথ সূর্যের দেশ হিসেবে পরিচিত। আর বাকি যে দেশগুলো আছে সেগুলোর মধ্যে আমরা জানি যে টিউলিপ ফুলের দেশ হচ্ছে কানাডা। আর এটা হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম, আয়তনের দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে কানাডা আয়তন। এরপরে ইতালিকে বলা হচ্ছে ইউরোপের বুট, কারণ হচ্ছে কি বুট জুতার মতো দেখতে।
আর আছে সিদ্ধায়িত দেশ। আর রোম আছে শান্তির নগরী বলা হয়, রোমকে শান্তির নগরী বলা হয় ইতালির। আর চীন তো জানি যে চীনে আছে অনেক বেশি সীমান্ত রয়েছে, রাশিয়া চীনের সীমান্ত বেশি 15টা দেশের সঙ্গে। তো নিশীথ সূর্যের দেশ যেখানে আসলে সূর্য খুব কম ওঠে, খুব কম সময়ের ওঠে, সেই দেশটার নাম হচ্ছে কি নরওয়ে। এবার 2 নম্বর প্রশ্ন চলে যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে স্বদেশে প্রত্যাবর্তন করেন? তো 1971 সালের 16 ডিসেম্বর আমরা কিন্তু স্বাধীনতা বা বিজয় লাভ করি। বিজয় লাভ করার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখনও কিন্তু পাকিস্তানের কারাগারে ছিলেন। এই পাকিস্তানের কারাগারে থাকার পর, পাকিস্তানের কারাগারে থাকার পর তিনি সর্বপ্রথম মুক্তি লাভ করেন আছে 8 জানুয়ারি। 8 জানুয়ারি মুক্তি লাভ করে তিনি চলে যান আছে লন্ডনে, কারণ পাকিস্তান থেকে সরাসরি আমাদের দেশে আসবে না। পাকিস্তান কি করছে, তাকে হস্তান্তর করছে আছে লন্ডনে। তো তিনি সেখান থেকে লন্ডনে যান। এরপরে তিনি আছে লন্ডন থেকে ভারত হয়ে তারপর বাংলাদেশে আসছিলেন, এবং বাংলাদেশে আসছিলেন তিনি হচ্ছে 10 জানুয়ারি 1972 সালে। তো এই জন্য 10 জানুয়ারিকে স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে আখ্যায়িত করা হয়। সুন্দর করে মনে রাখতে হবে, 10 জানুয়ারি 1972 হচ্ছে স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এবার দেখেন যে শিকার চিরন্তন একটু আগেই পড়ে আসছে, শিকার চিরন্তন একই প্রশ্ন কিন্তু রিপিট হচ্ছে। শিকার চিরন্তন কোথায় অবস্থিত? সোহরাওয়ার্দী উদ্যানে। শিকার অনির্বাণ কোথায় অবস্থিত? ঢাকা সেনানিবাসে। সুন্দর করে হয়ে গেল। ওকে, সো পরের প্রশ্নে চলে যায়। পরের যে প্রশ্নটা আছে সেটা একটু দেখি কি প্রশ্ন আসে। কমনওয়েলথভুক্ত দেশের সংখ্যা কত? যদিও এটা বর্তমানে বাইরে, বর্তমানে হয়ে গেছে 55, আর এটা যখন ছিল তখন ছিল হচ্ছে 54। তো কমনওয়েলথভুক্ত বর্তমান দেশের সংখ্যা হচ্ছে 55। বিমস্টেক কোন সনে প্রতিষ্ঠিত হয়? এটা নিয়েও অনেক সময় আমরা আসলে ভুল করে থাকি। আমরা কিন্তু জানি বিমস্টেক এটা কি, একটা বাংলাদেশে, এটা সদর দপ্তর কোথায় অবস্থিত? বাংলাদেশের ঢাকাতে। বাংলাদেশের ঢাকাতে সদর দপ্তরটা অবস্থিত। এটা হচ্ছে উপসাগরের যে দেশগুলো আছে বঙ্গোপসাগরের আশেপাশে, সেই দেশগুলোর একটা সংগঠন। বিমস্টেকটা প্রতিষ্ঠিত হয়েছিল 1997 সালে। সুন্দর করে মনে রাখতে হবে যে খ নাম্বার, বিমস্টেক কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1997 সনে। এবার 6 নাম্বার আছে যে এমবাপ্পে কোন দেশের ফুটবল খেলোয়াড়? তো এমবাপ্পে আমরা জানি যে সে কিন্তু খুব জনপ্রিয় একজন প্লেয়ার, ফুটবল প্লেয়ার। সো মেসি যেমন আছে জনপ্রিয় আর্জেন্টিনার প্লেয়ার, রোনাল্ডো আছে, সে আছে কি পর্তুগালের প্লেয়ার। ঠিক একইভাবে আমরা পেলের কথা শুনে থাকি, ম্যারাডোনার কথা শুনে থাকি, নেইমারের কথা শুনে থাকি, আরো কত প্লেয়ারের কথা শুনে থাকি, জিনেদিন জিদান। তো সেই প্লেয়ারগুলোর মধ্যে এমবাপ্পে হচ্ছে একটা প্লেয়ার। সো খেলাধুলা যে সম্পর্কে জানতে হবে সবার, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিদর্শন হচ্ছে এটা। এমবাপ্পে সে হচ্ছে ফ্রান্সের একজন প্লেয়ার বা ফ্রান্সের একজন ফুটবল খেলোয়াড়। তিনি কিন্তু 2বার বিশ্বকাপের ফাইনাল খেলছে, এবং একবার কিন্তু কাপও পাইছে, এবং একবার কিন্তু সেমিফাইনাল মানে ফাইনালে যে সে কিন্তু রানার আপ হয়েছে। ওকে, একবার কিন্তু সে আসছে বিশ্বকাপের সবচাইতে বেশি গোলদাতাও নির্বাচিত হয়েছে। সো পরের প্রশ্নে চলে যায়, কাতার বিশ্বকাপে আর কি। সো পরের প্রশ্নে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ কোনটি? তো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ হচ্ছে 17 মার্চ। 17 মার্চ 2020 সালে তিনি হচ্ছে জন্মগ্রহণ করেন। সো তাইলে সঠিক উত্তর আসবে কোনটি? 17 মার্চ। ওয়ানগালা হচ্ছে কোন উপজাতিদের একটা উৎসব? এটা আছে। সো আমাদের এখন জানতে হবে ওয়ানগালা আসলে কি। এটা সাধারণত হচ্ছে বর্ষবরণকে কেন্দ্র করে একটা উৎসব, এবং এই উৎসবটা করে থাকে হচ্ছে গারোরা। সো গারোরা হচ্ছে কি ওয়ানগালা উৎসবটা করছে। বাংলাদেশ আর ভারতের অভিন্ন নদীর সংখ্যা কয়টি? তো বাংলাদেশ আর ভারতের অভিন্ন নদীর সংখ্যা হচ্ছে 54টি। সুন্দর করে মনে রাখতে হবে। ওকে, সো পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন আছে, বাংলাদেশের বর্তমানে সার্কের সভাপতি রাষ্ট্র কোনটি? এটা আসলে চেঞ্জ হয়েছে, সেই সময় কে ছিল আসলে জানি না, বর্তমানে আছে মালদ্বীপ। সো এটা মনে রাখতে হবে। সো যেহেতু আছে চেঞ্জ হয়েছে, এই জন্য আর ওটা আমি বলছি না। ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো পরিবেশের যে প্রোগ্রামটা আছে এটার সদর দপ্তরটা হচ্ছে কেনিয়াতে অবস্থিত। পরিবেশের এই সদর দপ্তরটা হচ্ছে কেনিয়া নাইরোবি, এদের যে কেনিয়ার রাজধানী আছে নাইরোবি, সেইখানে অবস্থিত। ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম বা ইউএনইপি এর সদর দপ্তর হচ্ছে কেনিয়া নাইরোবিতে অবস্থিত। মনে রাখতে হবে এটা। সম্প্রতি কোন আন্তর্জাতিক সংস্থা থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কারে ভূষিত হয়েছে? তো এটাও আছে ইউনিপি পদক থেকে, আইপিসিসি এখান থেকে পাইছে, আইপিসিসি থেকে পাইছে। ওকে, সো পরবর্তীতে চলে যায়। পরবর্তীতে সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান কে, মানে টেস্টে সর্বপ্রথম সেঞ্চুরি করছিল কে, সেটা আমাদেরকে একটু জানতে হবে। সো এখানে মেহরাব হোসেন অপি আছে, তারপরে আছে নাইমুর রহমান দুর্জয় আছে, আমিনুল ইসলাম বুলবুল, আর আশরাফুল ইসলাম। তো আশরাফুল ইসলাম আসলে অনেক পরের প্লেয়ার, সো তার আসার সম্ভাবনা নাই। নাইমুর রহমান দুর্জয় আছে, আর আছে আমিনুল ইসলাম বুলবুল, সে আছে বাংলাদেশের প্রথম ক্যাপ্টেন। মেহরাব হোসেন অপি আছে, প্রথম সেঞ্চুরি করছে। সো মেহরাব হোসেন অপির নামটা মনে রাখবেন।
সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত করেছে কোন সংস্থা? ইউনেস্কো। ইউনেস্কো। 15 নম্বর, বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল এ পর্যন্ত কতবার চ্যাম্পিয়ন হয়? দেখে বোঝা যাচ্ছে প্রশ্নটা কোনো ব্রাজিলিয়ান সমর্থক করছে। ব্রাজিল এখনো পর্যন্ত টোটাল 5 বার চ্যাম্পিয়ন হয়েছে, 5 বার। সো ঠিক আছে, এখন অনেকে বলবে ভাইয়া আর্জেন্টিনার সাপোর্টাররা কোথায়? তো আর্জেন্টিনার সাপোর্টাররা আছে এই প্রশ্নটা করে নাই, বোঝা যাচ্ছে ব্রাজিল 5 বার পাইছে, আর্জেন্টিনা 3 বার। সো যেহেতু করে নাই, আর জার্মানি হচ্ছে 4 বার। ওকে, সো পরের প্রশ্নে চলে যায়। ফ্রান্স পাইছে 2 বার। সিডর কোন ভাষার শব্দ? ইংরেজি, বার্মিজ, ফরাসি, সিংহলি। সিডর হচ্ছে একটা সিংহলি ভাষার শব্দ, মনে রাখতে হবে এটা। জাতীয় সংসদের 1 নম্বর আসনটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? জাতীয় সংসদের 1 নম্বর আসনটা অবস্থিত হচ্ছে পঞ্চগড়ে, আর 300 নম্বর আসনটা অবস্থিত বান্দরবানে। বান্দরবানে অবস্থিত। তারপরে 18 নম্বর প্রশ্নটা একটু দেখি, যে গ্রিন হাউসের ইফেক্টের ফলে বাংলাদেশের সবচেয়ে গুরুতর প্রত্যক্ষ কি ক্ষতি হচ্ছে? তাপমাত্রা বেড়ে যাবে, নির্বহভূমি নিবর্জিত হবে, সাইক্লোনের প্রবণতা বেড়ে যাবে, বৃষ্টিপাত কমে যাবে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা বঙ্গোপসাগরের খুব কাছে অবস্থিত হয়, নদ নদী দিয়ে ঘেরা হওয়ায় আমাদের এখানে যদি কখনো বন্যা হয়, ডুবে যাচ্ছে, দিন আছে গ্রিন হাউস গ্যাসের ফলে অ্যান্টার্কটিকা মহাদেশের যে বরফ জমা ছিল, সেই বরফগুলা জমে যাওয়ার কারণে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে, আর সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গেলে যে নিম্নভূমি আছে সেগুলা কিন্তু তলিয়ে যাচ্ছে, তাই নিম্নভূমি নিমজ্জিত হবে। এটা হচ্ছে সঠিক উত্তর। সো তাহলে পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের যে প্রশ্নটা আছে, বাংলাদেশের মহাকাশ গবেষণা দূর আণুবীক্ষণিক কেন্দ্রের নাম কি? বাংলাদেশের দূর আণুবীক্ষণিক কেন্দ্রের নাম আছে স্পারসো। এটা মনে রাখতে হবে। এটা আসলে খুব বেশি কিছু কাজ করে না, একটা কাজই করে, সেটা হচ্ছে বাংলাদেশের আবহাওয়া দেওয়ার কাজটা করে থাকে স্পারসো। ঠিক আছে, SPARRSO। ওকে, এরপর চট্টগ্রাম অঞ্চলের পাহাড়ি প্রাকৃতিক বনের প্রধান বৃক্ষ কোনটি? তো চট্টগ্রামে আসলে কোন বৃক্ষটা আসলে বেশি পাওয়া যায়? তো আমরা জানি যে সুন্দরবন যেমন আছে, যে সুন্দরী বৃক্ষের জন্য বিখ্যাত, সুন্দরী বৃক্ষের জন্য প্রবর্ত। তো ঠিক একইভাবে প্রত্যেকটা অঞ্চলে কিন্তু কিছু কিছু বৃক্ষ থাকে, যেটা কিন্তু এই জায়গার জন্য খুব গুরুত্বপূর্ণ। ওকে, সো সুন্দরবনে যেমন সুন্দরী আছে, ঠিক একইভাবে চট্টগ্রামের অঞ্চলে আছে গর্জন। তাহলে সঠিক উত্তর আসবে কোনটা? গর্জন। এরপর 21 নম্বর প্রশ্ন আছে, বিগ ব্যাং থিওরি এর প্রবর্তক হলেন? বিগ ব্যাং থিওরি মানে আছে পৃথিবী সৃষ্টির যে রহস্য, এটা আসলে উত্থাপন করছে বা এটা আসলে ব্যাখ্যা করছে কে? তো গ্যালিলিও আছে, আইজাক নিউটন। আইজাক নিউটন তো বলবিদ্যা, ক্যালকুলাস, এমন কিছু নাই যা সে করে নাই, মহাকাশবিদ্যা সব আছে আইজাক নিউটন করে থেকে গেছে। স্টিফেন হকিং আছে, আমরা জানি। গ্যালিলিও তাকে বলা হয়েছে ফাদার অফ দ্য কেপিজি, পদার্থবিজ্ঞান, আধুনিক বিজ্ঞানের বাপ বলা হয়েছে গ্যালিলিওকে। আর হচ্ছে জর্জ ল্যামাইটার হচ্ছে বেসিক্যালি বিগ ব্যাং তত্ত্বের প্রবর্তক ধরা হয়। বিগ ব্যাং তত্ত্বের প্রবর্তক ধরা হয় কিন্তু জর্জ ল্যামাইটারকে। আমরা কিন্তু অনেক সময় ভুল বলি, স্টিফেন হকিং বলি। স্টিফেন হকিং কিন্তু বিগ ব্যাং তত্ত্বের প্রবর্তক না, উনি অন্য বিষয়গুলো নিয়ে কাজ করছে, বাট বেসিক্যালি বিগ ব্যাং তত্ত্বের জনককে জর্জ লেমিটিয়ার। এর পরের প্রশ্নে চলে যায়।